সো গাইস আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি সাইয়ারা মুভি। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি এক্সপ্লেনেশনে। গল্পটা শুরু হয় বানি নামে একটি মেয়েকে দিয়ে, যে কিনা মুম্বাইয়ের কোর্টে দাঁড়িয়ে আছে। সেখানে ওর পরিবারের সবাই আছে, অপেক্ষা করতেছে ওর ফিয়ন্সি মাহেশের জন্য। কিছুক্ষণ পর মাহেশ না আসলেও ওর একটা ফোন আসে বানির কাছে। ও বলতে থাকে, শেষ মুহূর্তে আমার একটা প্রমোশন হয়েছে, সেজন্য লন্ডনে পাঠানো হচ্ছে। তখন বানি বলে, এটা তো খুব ভালো খবর, তাহলে আমরা পরে বিয়ে করে নেব। তখন মাহেশ বলে, আমি তো অন্য কাউকে ভালোবাসি, তাই আমি বিয়ে করতে পারবো না। এটা শুনে বানির মন একেবারে ভেঙে পড়ে যায়। এটা শোনার পর কয়েক সপ্তাহ অনেক কেঁদেছে। ধীরে ধীরে তার পরিবারের মানুষ তাকে আগের অবস্থায় ফেরানোর চেষ্টা করে, কিন্তু 6 মাস কেটে গেলেও বানি এখনও মাহেশকে ভুলতে পারেনি। কিন্তু এদিকে আমরা জানতে পারি বানির লেখালেখির প্রতি অনেক ভালোবাসা রয়েছে। কখনো সে ছোট ছোট কবিতা লেখে, আবার কখনো সে ছোট ছোট মুহূর্ত তুলে ধরে তার খাতার পাতায়। কিন্তু গত 6 মাস ধরে সে কিচ্ছু লেখেনি। তারপর সে একটা জার্নালিজমের চাকরি নিতে চায়, যদিও সে এই চাকরিটার জন্য উপযুক্ত ছিল না, তা অনেক কষ্টে চাকরিটা সে পেয়ে যায়। ঘটনাটা এমন যে বানি বাহিরে ডায়েরিটা রেখে চলে আসে। ক্রিস সেটা খুঁজে পায় আর সেটা ফেরত দিতে আসে, আর তার নামটা জেনে নেয়। তারপর জানা যায় ক্রিস একজন মিউজিশিয়ান এবং সে অফিসের এচআইকে খুবভাবে মারধর করতেছে। আর কারণটা হলো তার গাওয়া গানে সে খারাপ রিভিউ দিয়েছে। এইচআই আর তার গানের তো কোনো প্রশংসা করেনি, বরং তার গ্রুপের মিউজিশিয়ানদের প্রশংসা করেছে। এতে করে ক্রিস ভীষণ রেগে যায়। আর এদিকে বানি সবকিছু দেখতেছিল। তারপর ক্রিস চলে যায় তার বন্ধুদের কাছে এবং তাদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে, কারণ তার মনে হয় ওর বন্ধুরাই টাকা দিয়ে এমন বাজে রিভিউ করিয়েছে যেখানে তার একটু মাত্র নাম নেই। এ কারণে আজকের শো বাতিল করা হয়, কারণ তার সব ব্যান্ড মেম্বাররা চলে যায়। কিন্তু ক্রিস হাল ছাড়ে না, তার একমাত্র বন্ধু কিবি তার পাশেই থাকে। তারপর ক্রিস একা স্টেজে উঠে গিটার হাতে নিয়ে একটা চমৎকার গান গায়। এতে বোঝা যায় যে সে সত্যিকার একজন ভালো গায়ক। তার দরকার ছিল শুধুমাত্র একটি সুযোগের। কিবি জানায় প্রিন্স নামে এক বিখ্যাত র্যাপার একটা ক্লাসিক গান খুঁজতেছে তার পরবর্তী স্টেজ শোয়ের জন্য। তাই ক্রিস যোগাযোগ করে প্রিন্সের ম্যানেজার বিনীতের সাথে। আলাপ হয় টাকা, কপিরাইট, গান গাওয়া, কৃতিত্ব এবং অনেক বিষয় নিয়ে। বিনীত ক্রিসকে মাত্র 3 দিনের সময় দেয়। তখন কিবি বলে 3 দিনে গান লেখা গেলেও রিলিক্স করা সম্ভব না। তখনই ক্রিসের চোখ পড়ে বানির দিকে। আসলে বানি সেই দিন অফিসে এসেছিল প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য, তবে প্রিন্স তাকে 2 মাস পরে ইন্টারভিউ নিতে আসতে বলে। বানি ভিতরে ঢুকতে পারতেছিল না। তখন ক্রিস তাকে সাহায্য করে এবং ভিতরে নিয়ে আসে। কিন্তু বানির সেই ডায়েরিটা ক্রিসের হাতে পড়ে যায়। ডায়েরির পাতায় কিছু লাইন লেখা ছিল, যেন কিছু কবিতার মতো। সেই লাইনগুলো নিয়ে ক্রিস একটা গান বানায় এবং সেটা গেয়ে ফেলে। যদিও ওইসব ছেঁড়া পাতায় 2-4 লাইন লেখা ছিল, তবে ক্রিস যখন গানটি গায় তখন সেটা শুনে প্রিন্স অনেক মুগ্ধ হয়ে যায়। তখন সে জানায় গানটি ফুল ভার্সন সে চায়। তখন ক্রিস বানিকে বলে, তুমি এই গান পুরোটা লিখে দাও। আর বানিকে বলে, গানটি রিলিজ হওয়ার আগেই প্রিন্সের সাথে তোমার ইন্টারভিউ নিয়ে দেব। আর এ কারণে বানিও রাজি হয়ে যায় গান লিখে দেওয়ার জন্য। তারপর রাত থেকেই এই গানের কাজ শুরু করে দেয়। বানি ক্রিসের স্টুডিওতে আসে এবং রিলিজ লেখা শুরু করে, কিন্তু কিছুতে লিখতে পারতেছিল না। তার ভিতরে একটা অস্বস্তি কাজ করতেছিল। ক্রিস অপেক্ষা করতেছিল তার লেখাটি শেষ কবে করবে। তখন বানি বলে, সব গানই হুট করে লেখা যায় না, কিছু বিশেষ গান যেগুলো লিখতে সময় লাগে। আমরা যখন কোনো সুন্দর গান শুনি তখন সেই গানের সাথে আমাদের ব্যক্তিগত কিছু মুহূর্ত মনে পড়ে যায়, সেই গানগুলো আমাদের মন ছুঁয়ে যায়। এই গান লেখাটা এত প্রেশার যে আমি লিখতেই পারতেছি না। এটা শুনে ক্রিস তাকে নিয়ে যায় একটি ছোট টিকেট কোডে, যেখানে সে বুঝিয়ে বলে যে টিকেট ম্যাচে অনেক চাপ থাকে। ধরো ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে শেষ বলে 5 রান দরকার, ব্যাটম্যান খেলতেছে, তার উপর কতটা চাপ, তবুও সে সব চাপ সামলে শেষ বলে একটা ছক্কা মারে। ক্রিস এসব উদাহরণ দিয়ে বানিকে মোটিভেট করে। বানির মনে তখন কিছু আইডিয়া আসতে থাকে। তারপর সে গানের লাইন লেখা শুরু করে। যতই সে লেখে ক্রিস সেগুলো সুরে বাঁধে। এভাবেই ধীরে ধীরে গানটি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে যায়। তখনই আমরা দেখতে পাই ক্রিসের বাবা একজন ভয়ানক মদারু, প্রায়ই লোকদের সাথে মারামারি করে, আর পুলিশ তাদের বাড়িতে চলে আসে। আমরা জানতে পারি ক্রিসের মাও বেঁচে নেই আর তার বাবা আলাদা থাকে, তাদের সম্পর্ক ভালো নয়। তবুও ক্রিস তার বাবাকে অনেক ভালোবাসেন, আর এইসব ব্যাপার বানির চোখে পড়ে। তাই ক্রিসের বাবাকে একটি রিহাব সেন্টারে নিয়ে যায়। রিহাব সেন্টারে খরচ পায় 9 লক্ষ টাকা, আর এত টাকা ক্রিসের কাছে নেই। তাই সে প্রিন্সের ম্যানেজার বিনীতের সাথে দেখা করে বলে, কোনো কপিরাইট বা নাম চাই না আমার, শুধু অ্যাডভান্সের 9 লক্ষ টাকা দাও। বিনীত এতে রাজি হয়ে যায়। এরপর ক্রিসের বাবা রিহাব সেন্টারে ভর্তি হয়ে যায়।
এরপর হয় প্রিন্সের স্টেজ শো, তবে সেখানে কোনো জায়গায় ক্রিসের নাম নেই, না কোনো কপিরাইট। তবুও সে সেখানে উপস্থিত হয়। অনুষ্ঠান স্থলে অনেক ভিড় ছিল আর সবাই গানটি খুব পছন্দ করে। সেখানে বানিও চলে আসে, কারণ সে জানতো ক্রিস অবশ্যই আসবে। শোয়ের মাঝে তারা একে অপরকে খুঁজে পায় এবং হাগ করে, কারণ তারা দুজনেই জানে এই গানটির জন্য তাদের কত পরিশ্রম করতে হয়েছে। এরপর থেকে তারা একসাথে তাদের জীবন উপভোগ করতে থাকে এবং ধীরে ধীরে একে অপরকে ভালোবেসে ফেলে। কিছু সুন্দর মুহূর্ত কাটানোর পর একদিন ক্রিস তার পুরনো বন্ধুদের কথা বলে, যাদের সাথে তার ঝগড়া হয়েছিল কয়েক মাস আগে। ক্রিস জানায় তার লিরিক্স লেখার জন্য বানি আসছে ঠিকই, তবে মিউজিক প্লে করার জন্য কোনো টিম মেম্বার নেই। তখন বানি তাকে মোটিভেট করে যে বন্ধুদের তোমার দরকার, ওদের ছাড়া তুমি নিজেও কিছু করতে পারবে না। এরপর তৎক্ষণাৎ ক্রিস তার ব্যান্ড মেম্বারদের কাছে যায় এবং তাদের কাছে মাপ চায় আর বলে, এবার আমরা এমন কিছু করব যা অনেক বড় হবে, কারণ আমাদের কাছে এমন কিছু আছে যার মাধ্যমে আমরা অনেক ভালো একটা গান তৈরি করতে পারবো। এরপর থেকে বানি ওই ব্যান্ডে কাজ করা শুরু করে, দারুণ সব লিরিক্স লেখা শুরু করে দেয়। এরপর থেকে তারা মিলে গান লেখা শুরু করে দেয়। এই গানের জন্য ক্রিস এবং তার টিম মেম্বার অনেক পরিশ্রম করতে থাকে। অবশেষে গানটি যখন রেকর্ড করে ইউটিউবে আপলোড করা হয়, তখন সেটি প্রথম দিনেই ভাইরাল হয়ে যায়। আর এই সাফল্যের পুরো কৃতিত্ব যায় বানির উপর, কারণ গান তো আগেও তারা বানাচ্ছিল কিন্তু একটাও ভাইরাল হয়নি, কারণ তাদের ভালো লিরিক্স রাইটার ছিল না। বানির লেখা গানটি ভাইরাল হওয়ায় তারা সবাই আনন্দে উদ্দীপ হয়ে ওঠে। বানি এবং ক্রিস তখন একে অপরের কাছাকাছি চলে আসে। তারপর একদিন যখন বানিকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে, তখন বানির পরিবার তাদেরকে একসঙ্গে দেখে ফেলে। তারপর বানির মা প্রচণ্ড রেগে গিয়ে বানিকে অনেক বকাঝকা করতে থাকে, কারণ কয়েক মাস আগে সে অনেক ডিপ্রেশনের মধ্যে ছিল। বানির মা জানায়, যখন তুমি ডিপ্রেশনে ছিলে তখন পুরো পরিবারটা তোমার সঙ্গে কষ্ট পেয়েছে। এবার যদি তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাও তাহলে আমাদের কেউ সেটা মেনে নিতে পারবে না। এই কথাগুলো ক্রিসও শুনে ফেলেছিল, কারণ সে বানির ব্যাগটা ফেরত দিতে এসেছিল। সে সব কথা শুনে নিস্তব্ধ হয়ে যায়। অন্যদিকে এত সব কথা শুনে বানি জ্ঞান হারিয়ে ফেলে, তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রিসও ছুটে যায় হাসপাতালে, কিন্তু বানির মা তখনও রেগে আছে। তিনি ক্রিসকে বলে, তুমি যদি ওকে সত্যি ভালোবাসো তাহলে ওকে বিয়ে করে ফেলো, না হলে পুরোপুরি ওর জীবন থেকে সরে যাও, না হলে এরপর কিন্তু আমি আর কিছু সহ্য করব না। এরপর ক্রিস বানির কাছে গিয়ে বলে, চলো আমরা বিয়ে করে ফেলি। তবে বানি তখন বলে, বিয়ে তো সহজ নয়, এটা অনেক বড় একটা দায়িত্ব। এখন তোমার সুপারস্টার হওয়াটা অনেক জরুরি। বিয়ে তো আজকাল যে কোনো সময় করা যায়, কিন্তু তোমার স্বপ্নের জায়গায় তুমি আমাকে বসাও, এটা আমি চাই না। 2 দিন পর বানিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, সে সুস্থ হতে থাকে। অন্যদিকে ক্রিস তার বন্ধুদের সাথে গোয়া ঘুরতে যায়, কারণ তাদের একটি ট্রাভেল ভিডিও দরকার। গোয়া যাওয়ার পর দেখে তাদের ভিডিও অনেক ভাইরাল হয়েছে, চারদিক থেকে মানুষ তাদেরকে ঘিরে ফেলেছে। তাই বোঝা যায় যে ক্রিস এখন অনেক বড় সুপারস্টার। এদিকে বানিকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হলেও কিছু টেস্টের জন্য আবার হাসপাতালে রাখা হয়। তখন টেস্টের রিপোর্ট জানা যায় বানির অ্যালজাইমার হয়েছে। ধীরে ধীরে সে সব কিছু ভুলে যাচ্ছে। বানি নিজেও লক্ষ্য করতেছিল যে সে অনেক কিছু ভুলে যাচ্ছে, কিন্তু সে জানতো না এটা অ্যালজাইমারের লক্ষণ। তবে এখন কথা হলো, এই রোগের কোনো চিকিৎসা নেই। তখন ডাক্তার তাকে বলে, এখন থেকে তোমার অনেক সাবধানে থাকতে হবে। প্রথমে পরিবারকে বলতে হবে বিষয়টা, তবে এই কথাগুলো শুনে বানি পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক তখনই ক্রিস এসে উপস্থিত হয়। সে বানিকে জানায়, আমি এখন সুপারস্টার। গোয়াতে যাওয়ার পর সেখানকার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। তখন বানি চায় তাকে অ্যালজাইমারের কথাটা বলতে, কিন্তু ক্রিসের এই খুশি সে দেখে কিছুই বলতে পারে না। পরদিন বানি অফিসে জয়েন করে, কিন্তু মাথার মধ্যে শুধু একটা কথাই ঘুরতেছিল, অ্যালজাইমার। অফিসে এসেই সেখানে মাহেশকে দেখতে পায় এবং সাথে সাথেই তার পুরনো স্মৃতি মনে পড়ে যেতে থাকে, কিন্তু সে কিছুই বলে না। তারপরে সিনে দেখতে পাই ক্রিস বলতেছে, আমার দিল্লিতে একটা কনসার্ট হবে, এটা আমার জীবনের সবথেকে বড় একটা সুযোগ। কিন্তু এখনো বানি কিছুই বলেনি ক্রিসকে তার রোগ সম্পর্কে। বানি জানতো যদি এখনই ক্রিসকে সবকিছু বলে দেয় তাহলে সে কোনোভাবেই এই কনসার্টের যেতে রাজি হবে না। তারপর ক্রিস বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে, আর বানি চলে যায় তার অফিসের একটা পার্টিতে। তারপর আবার পার্টিতে গিয়ে দেখা হয় মাহেশের সাথে দেখা হওয়ার পর পুরনো স্মৃতিগুলো যেন আবার ফিরে আসে। সেজন্য আবার চলে যায় সেই সময়ে যখন তাদের বিয়ে হতে যাচ্ছিল। সেই মুহূর্তে বানি মাহেশকে বলে, আমরা দুজন চলো বিয়ে করে ফেলি।
কিন্তু মাহেশের মনে তখন অন্য খেলা চলছিল। সে চাইছিল বাণীর সুযোগ নিয়ে তার সাথে কিছু একটা করার। কিন্তু আজ পরিস্থিতি একটু অন্যরকম। মাহেশের স্ত্রীও পার্টিতে উপস্থিত ছিল। তবুও বাণী মাহেশের সামনে ভেঙে পড়ে এবং কাকতি মিনতি করতে থাকে। তখনই মাহেশ রেগে গিয়ে অনেক চিৎকার করতে থাকে আর বাণীকে ধমক দিয়ে পার্টি থেকে বের করে দেয়। বাণী তার ব্যাগটাও পার্টিতে ফেলে চলে আসে। তারপর বাণীকে ক্রিস কল করে, কিন্তু কলটা রিসিভ করে একজন সিকিউরিটি গার্ড। সেই সিকিউরিটি গার্ড ক্রিসকে পুরো ঘটনাটা জানিয়ে দেয়। কথা শুনে ক্রিস তার ফ্লাইট মিস করে সোজা চলে আসে সেই পার্টি হলে। সেখানে গিয়ে বাণীর ফেলে দেওয়া ব্যাগটি তুলে আর তখনই চোখ পড়ে ব্যাগে থাকা অ্যালজাইমারের রিপোর্টের উপর। সব পড়ে বুঝতে পারে বাণীর আচরণ কেন এমন ছিল। এরপর সে দেখা করতে চলে যায় সরাসরি বাণীর সাথে। বাণী তখন বলে, তুমি সবকিছু জেনে গেছো, তাই আমার মনে হয় আমাদের একসাথে থাকা উচিত নয়। কিন্তু ক্রিস বলে, তুমি মনে রাখো বা না রাখো, আমি সব সময় তোমার পাশে থাকবো, আমি ভালোবাসি তোমাকে। এরপর বাণীর ফ্যামিলিতেও জেনে যায় যে বাণীর অ্যালজাইমার হয়েছে। আবার ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার তখন বলে ওর স্টেট রুটিন মেনে চলতে হবে আর ওকে থাকতে হবে একটা শান্ত পরিবেশে যেখানে পাহাড় এবং সমুদ্র রয়েছে। এরকম কোনো পরিবেশে থাকলে এটাই হবে ওর জন্য থেরাপি। এই কথাগুলো শোনার পর ক্রিস সিদ্ধান্ত নেয় বাণীকে সমুদ্রের ধারে নিয়ে যাবে। তারা চলে আসে আলিবাগে আর থাকতে শুরু করে। সেখানে গিয়ে তারা দুজন অনেক আনন্দ করতে থাকে আর অনেক স্মরণীয় মুহূর্ত কাটাতে থাকে। দুজন একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে। কিন্তু সময়ের সাথে সাথে বাণী ধীরে ধীরে সব কিছু ভুলে যেতে থাকে। তবুও ক্রিসের কোনো রকম আপত্তি থাকে না। সে জানতো ভালোবাসা মানেই পাশে থাকা, চিঠি থাকুক আর না থাকুক। এদিকে ক্রিস দিল্লিতে কনসার্ট করতে পারেনি, কিন্তু তার বন্ধুরা মিলে কনসার্টটা খুব ভালোভাবেই সাকসেস করেছে। এরপর দিল্লিতে নতুন করে একটা কনসার্ট আয়োজন করা হয় এবং বাণীও চায় ক্রিস সেখানে অংশগ্রহণ করুক। বাণী খুবই হাসি খুশি, আমি তোমার স্টেজের একদম সামনে থাকবো, কেউ হাততালি দিক আর না দিক, কেউ তোমার নাম চিৎকার করুক আর না করুক, আমি চিৎকার করব। সব প্রস্তুতি সম্পূর্ণ, কনসার্ট শুরু হয়ে যায় আর ক্রিস স্টেজে উঠে গান গাইবে। ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। মাহেশ আবার হাজির হয় সেই কনসার্টে। জানা যায় এই কনসার্টের স্পন্সরই ছিল মাহেশের। বাণী যখন তাকে দেখে আবার পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। বাণী সব ভুলে গিয়ে মাহেশকে বলে, আমাকে কখনো ছেড়ে যেও না, আমি সব সময় তোমার সাথেই থাকতে চাই। তারা তখন একা এক ঘরে ছিল। মাহেশ এবার সত্যি বাণীর সুযোগ নিতে চায়, কিন্তু ঠিক তখনই ক্রিস সেখানে পৌঁছে যায়। তখন মাহেশ বলতে থাকে সে তোমার সঙ্গে থাকতে চায় না, ও এখন আমার সাথে থাকতে চায়, তুমি দূরে সরে যাও। কিন্তু ক্রিস জানতো বাণীর অসুস্থতার এটা প্রতিক্রিয়া, তাই সে মাহেশকে ভয়ঙ্করভাবে মারতে থাকে। সে জানতো মাহেশ বাণীর দুঃসময়ের সুযোগ নিতে চাচ্ছিল। ঠিক তখনই বাণী হাতে একটা ছুরি নিয়ে ক্রিসকে বলতে থাকে, চলে যাও এখান থেকে। আর বলতে থাকে, মাহেশের গায়ে যদি তুমি একবারও হাত তুলো তাহলে আমি তোমাকে ছুরি মারবো। ক্রিস ভয় পায় না, সে ধীরে ধীরে বাণীর দিকে এগোতে থাকে আর সেই মুহূর্তে বাণী ছুরি বসিয়ে দেয় ক্রিসের হাতে। ক্রিস পিছু হটে না, সে বাণীকে জড়িয়ে ধরে বসে থাকে। তখনই বাণী অজ্ঞান হয়ে যায়। পরের দিন বাণীর জ্ঞান ফিরে, তখন বাণীর কিছুই মনে রাখতে পারে না। সেভাবে আজই কনসার্ট আর বলে, আজকে তোমার কনসার্ট তাই না? ক্রিস হাসে আর বলে, কনসার্ট তো গতকাল হয়ে গেছে, তুমি খুব খুশি ছিলে কালকে। এরপর সে বলে, একটা ছেলে গার্লফ্রেন্ডের সাথে রাগ করে বসে আছে, এমন একটা গান দাও যাতে সে আবার ফিরে আসে। বাণী তখন একটা গান লিখে দেয় আর বলে, কেউ যদি রাগ করে থাকে তাহলে এই গানটা শুনে সে তোমার কাছে ছুটে চলে আসবে। কিন্তু গতকালের ঘটনার জন্য ক্রিসের টিম মেম্বারদেরকে অনেক কিছু শুনতে হয়েছে, তাই সে তাদের কাছে ক্ষমা চাইতে যায় এবং বলে বিনীত স্যারের কাছে গিয়েও সরাসরি ক্ষমা চাইব যাতে উনি কনসার্ট করার অনুমতি দেন। কিন্তু তখন তার টিম মেম্বাররা বলে, এ কনসার্ট আমরা সবাই মিলে করব, না হলে কেউই করব না। তুই অনেক বদলে গেছিস, আমরা সেই আগের ক্রিস কাপুরকে দেখতে চাই যে সেলফিশ ছিল, রেগে যেত আর সব সময় অ্যাটিটিউডে থাকতো। তারপর ক্রিস আবার বাণীর সাথে দেখা করতে যায়, কিন্তু গিয়ে দেখে বাণী বাড়িতে নেই। পুরো ঘর খুঁজে দেখে, এমনকি সমুদ্রের পাড়ে গিয়েও দেখে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। এতে সে খুব টেনশনে পড়ে যায়। এই খবরটা বাণীর পরিবারকেও জানায়। তারা পুলিশে কমপ্লেন জানায়। 2-4 দিন কেটে গেলেও বাণীর কোনো খোঁজ মেলে না। তারা অনেক পুলিশ অফিসারদের সাথে কথা বলে, কিন্তু পুলিশ বলে 2 মাস ধরে আমরা তদন্ত করতেছি, তবে যারা নিখোঁজ হয় তাদেরকে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। তারপর আস্তে আস্তে কেটে যায় 1 বছর, কিন্তু এখনও ক্রিস বাণীকে খুঁজে পায়নি। সে এখনও বাণীকে ভুলতে পারেনি, আগের মতো গভীরভাবে ভালোবাসে বাণীকে। বাণী নিখোঁজ হওয়ার আগে একটা গান লিখে দিয়েছিল, সেই গানটা দিয়ে ক্রিস হয়ে ওঠে ভারতের সব থেকে বড় সুপারস্টার।
কারণ বানি বলেছিল গানটা যেই শুনবে সেই ছুটে চলে আসবে। সেই বিশ্বাস নিয়েই এই গানটি বারবার গাইতো, এই ভেবে যে একদিন না একদিন বানি ফিরে আসবে। এমন সময় তারা হঠাৎ লন্ডনে একটা কনসার্ট করার সুযোগ পায়। তাদের টিম এখন সফল এবং জনপ্রিয়। সেখানে কেবি ক্রিসের গানে বানানো রিলস দেখতে থাকে। একটা ভিডিওতে সে দেখতে পায় বানির চোখ। এটা শুনে ক্রিস ছুটে চলে আসে মানালি নামে সেই জায়গায় যেখানে ভিডিওটা তোলা হয়েছিল। সেখানে সে জানতে পারে বানি এক মহিলা হোস্টেলে থাকতো। সেখানকার কর্মীরা বলে সে সারাদিন শুধু আপনার কথাই বলতো। বানির রুমে ছিল ক্রিসের ছবি, পোস্টার এবং পেপার কাটিং। আর বানি একটা চিঠি লিখে গিয়েছিল, ক্রিস তুমি যাতে এই চিঠিটা কোনো দিনই না পাও, কারণ তুমি যদি এখন পড়ছো তার মানে সব ফেলে তুমি আমার পেছনে এসেছো, যা আমি চাইনি। তারপর জানা যায় বানি সেই কনসার্টের দিনের ভিডিওটা দেখে বুঝে গিয়েছিল যে সে কি ভুল করেছিল, কিভাবে ক্রিসকে কষ্ট দিয়েছিল। তাই সে সবাইকে ছেড়ে দূরে চলে আসছে। অবশেষে ক্রিস আবার খুঁজে পায় বানিকে, কিন্তু বানি কিছুই মনে করতে পারতেছিল না। সে জিজ্ঞাসা করে, কে আপনি? ক্রিস বলে, আমি একজন গায়ক, কিন্তু অনেক দিন হচ্ছে কোনো গান বানাতে পারছি না, আমার কাছে কোনো শব্দ নেই। বানি বলে, আমিও তো অনেক দিন ধরে লিখতে চাইছি কিন্তু লিখতে পারতেছি না। তখন ক্রিস বলে, আমি সবই বুঝি, একা ঘরে বসে কি গান লেখা যায়? যে গান হৃদয় ছুঁয়ে যায় সেটা বিশেষ কোনো মুহূর্তে লিখতে হয়। তারপর ক্রিস আবার পুরনো দিনের মতো বানিকে একটা ক্রিকেট মাঠে নিয়ে যায় যাতে তার পুরনো স্মৃতি ফিরে আসে। বানি কিছুই মনে করতে পারতেছিল না। ক্রিস বারবার চেষ্টা করতে থাকে। শেষে এক সময় বানি বলতে থাকে, ক্রিস কাপুর আই লাভ ইউ। এরপর তারা একসাথে কনসার্টে যায়। বানি এবং ক্রিস বিয়ে করে ফেলে। এখন বানির ডায়েরিতে লেখা থাকে তাদের দুজনের সুন্দর স্মৃতি। আর এখানেই এই সুন্দর লাভ স্টোরিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন ছিল সাইয়ারা মুভির এক্সপ্লেন? আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।